হ্যালো মাই ডিয়ার লাভলি স্টুডেন্টস, আমি আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। তো আজকে তোমাদের নতুন ক্লাস এবং এই ক্লাসটি ক্লাস 8-এ যারা পড়ছো তাদের জন্য এই ক্লাস। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে তোমাদের নিজেদের ক্লাসের যে টেক্সট বই রয়েছে, এই টেক্সট বইয়ের যে গ্রামারগুলো রয়েছে সেই গ্রামারগুলো একটা ক্লাস তৈরি করে দিতে। তো আমি চেষ্টা করছি যে আজকে তোমাদের ফ্রেজ এবং ক্লজের যে বিষয়টি টেক্সচুয়াল গ্রামার, সেই গ্রামারটি তোমাদেরকে বোঝাবো। এবং এই চ্যাপ্টারটি হচ্ছে প্রিন্সেস সেপ্টেম্বর, অর্থাৎ ক্লাস 8-এর প্রিন্সেস সেপ্টেম্বর যে চ্যাপ্টারটি রয়েছে তার থেকে আমি ফ্রেজ এবং ক্লজের বিষয়টি বলবো। এবং এখানে চারটি দাগ আমি লিখেছি 8A B C D, এই চারটি পার্ট কিন্তু আমি এখন এখানে আলোচনা করব। তোমরা খুব ভালোভাবে বিষয়টি বুঝবে। তো প্রথম আমি ফ্রেজের বিষয়টি বলবো এবং এর আগে কিন্তু আমি ক্লজের ক্লাস করিয়েছি এবং সেই ক্লাস ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং তোমরা আই বাটনে সেই ক্লাসটি দেখতে পাচ্ছ এবং সেই ক্লাস তোমরা কিন্তু দেখে নেবে। ক্লজের পুরো বিষয়টি কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা এই টেক্সচুয়াল গ্রামার সলভ করি। ফাইন্ড আউট দ্য ফ্রেজেস ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস। এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে 8A 8B 8C এবং 8D তোমাদের টেক্সট। তো সবার প্রথমে তোমাদেরকে বুঝতে হবে এক্স্যাক্টলি ফ্রেজ কাকে বলে বা ফ্রেজটা কি জিনিস। তো আমরা প্রথমে ফ্রেজটাকে একটু জেনে নিই। দেখো ফ্রেজের যে এক্সাম্পল বা অর্থ আমরা যেটা জানি, তো ফ্রেজ এক্স্যাক্টলি কাকে বলে বা ফ্রেজ আমরা কিভাবে বুঝবো, তোমাদের প্রথম মনে রাখতে হবে যে আ গ্রুপ অফ ওয়ার্ডস। কি হবে? আ গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ একগুচ্ছ শব্দ যার ভিতরে, অর্থাৎ দ্যাট হ্যাভ নো ফাইনাইট ভার্ব অ্যান্ড সাবজেক্ট, অর্থাৎ যেটার ভিতরে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না এবং সাবজেক্ট থাকবে না। আমি তোমাদের ফাইনাইট ভার্বের বিষয়টি ক্লজ পড়ানোর সময় বলেছি এবং সেই ক্লজের ক্লাসটি দেখলে কিন্তু তোমাদের ফাইনাইট ভার্ব পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে। তবু আমি এখানে বলছি ফাইনাইট ভার্ব কাকে বলে। তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টস জানো এই বিষয়টি। ফাইনাইট ভার্ব হলো তেমন একটি ভার্ব যে ভার্ব পার্সন, জেন্ডার, নাম্বার এবং টেন্সেস অনুযায়ী ভার্বের রূপ বা ফর্ম পরিবর্তন হয়, আর যে ভার্ব পরিবর্তন হয় না তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। ওকে, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের সেখানে সবার প্রথমে দরকার একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। দেখো শুধু ভার্ব বলেই চলবে না, অনেকেই তোমরা বলে থাকো সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এক্স্যাক্টলি সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, এটা কিন্তু তোমাদের বলতে হবে। ক্লিয়ার? তো এখানে আমরা দেখছি যে যার ভিতরে কোনো ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট থাকে না তাকেই ফ্রেজ বলা হয়। ওকে, তো এখানে আমি একটি ফ্রেজ লিখছি, সেটি দেখো, দ্য গ্রেট স্ট্যাচু। দ্য গ্রেট স্ট্যাচু, দেখো এখানে দ্য গ্রেট স্ট্যাচু আমি লিখেছি। এখানে কটি শব্দ রয়েছে? 1 2 3, তিনটি শব্দ রয়েছে কিন্তু একটিকে নির্দেশ করছে, তাই না? অর্থাৎ একটি স্ট্যাচুকে নির্দেশ করছে, তাই তো? অর্থাৎ একটি নাউনকে নির্দেশ করছে, তাই না? তাহলে এটা একটি ফ্রেজ হতে পারে। ক্লিয়ার? আমি তোমাদের সংজ্ঞাতে বলেছি আ গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ একগুচ্ছ শব্দ। এখানে একগুচ্ছ শব্দ আছে, এই একগুচ্ছ শব্দ বলতে আমরা কি বুঝবো? অর্থাৎ একের বেশি শব্দ মিলে যদি একটি নাউনের মতো, একটি প্রোনাউনের মতো, অর্থাৎ এখানে নাউন বা প্রোনাউন কিন্তু একটি ফ্রেজ হিসেবে ধরা হয়, সেটি হচ্ছে নাউন ফ্রেজ। ওকে, যদি কোনো সিঙ্গেল পার্ট অফ স্পিচের কাজ করে তাহলে সেটা কি হবে? সেই পার্ট অফ স্পিচের নামে কিন্তু নামকরণ করা হবে। ওকে, সেই সব ফ্রেজ কিন্তু আমরা প্রায় 8-9 প্রকার পেয়ে থাকি, মতান্তরে 7 প্রকার। তো এক্ষেত্রে আমরা তোমাদের ক্লাস 8-এর জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তিনটি ফ্রেজ, সেই তিনটি ফ্রেজ আমরা শিখবো। প্রথম ফ্রেজ যেটা, তার নাম কি? নাউন ফ্রেজ, অর্থাৎ যে একগুচ্ছ শব্দ নাউনের মতো কাজ করবে। যে উদাহরণটি আমরা প্রথমে পেয়েছি, দ্য গ্রেট স্ট্যাচু। দ্য গ্রেট স্ট্যাচু কিন্তু একটা নাউনের মতো কাজ করছে এবং একগুচ্ছ শব্দ দিয়ে সেটা বোঝাচ্ছি, তাহলে সেটা হবে কি? নাউন ফ্রেজ। ওকে, নাম্বার 2 কি রয়েছে? অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটা তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার? তো এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি? যেমন কোন অ্যাডজেক্টিভ যদি অনেকগুলো শব্দে ব্যাখ্যা করা হয় তাহলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে। একটু খেয়াল করতে হবে, এই অ্যাডজেক্টিভ কিন্তু আমাদের নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে। ক্লিয়ার? তো কোন নাউন বা প্রোনাউনকে যে ফ্রেজ মডিফাই করে তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। সব থেকে গুরুত্বপূর্ণ এবং বোঝার বিষয় এখানে
যে অ্যাডজেক্টিভ ফ্রেজ কি, যে ফ্রেজ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে আমরা সংক্ষেপে কি বলবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ। উদাহরণ দেখে নাও, হি হ্যাড পেন মেড অফ স্টিল, তার একটি কলম ছিল, সেই কলমটি কি দিয়ে তৈরি করা হয়েছিল, স্টিল দিয়ে। দেখো এই মেড অফ স্টিল, এখানে একটি ফ্রেজ রয়েছে, এই ফ্রেজটি পুরোপুরি এই তার আগের নাউনকে মডিফাই করছে, করছে না, মডিফাই শব্দের অর্থকে একটু জোর দিচ্ছে, বিশেষিত করছে, বাংলাতে বলা হয় বিশেষিত করা। তো এখানে মেড অফ স্টিল এই পুরোটা কিন্তু পেনকে মডিফাই করছে, তো পেন হচ্ছে একটা নাউন, সেক্ষেত্রে কিন্তু আমরা মেড অফ স্টিল এই টোটাল যে তিনটি শব্দ রয়েছে এটিকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। ক্লিয়ার? আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নাম্বার 3, আমরা এর থেকে আরো বেশ কিছু উদাহরণ কিন্তু এখানে রয়েছে, আমরা এগুলো দেখব। তার আগে মোটামুটি একটু বুঝে নি বা একটু জেনে নি কিভাবে এই ফ্রেজ কাজ করে। ওকে, চলো নেক্সট ফ্রেজ কি, আমরা সবাই জানি অ্যাডভার্ব ফ্রেজ। তোমরা অ্যাডভার্ব তো অবশ্যই পড়েছো। এবার অ্যাডভার্ব যদি একের বেশি শব্দ দ্বারা মডিফাই করে, কাকে মডিফাই করবে, সবসময় মনে রাখবে এই নাউন বা প্রোনাউন বাদে বাকি সমস্ত পার্ট অফ স্পিচকে কিন্তু মডিফাই করতে পারে, সে কে, অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ কাকে বলবো, একগুচ্ছ শব্দ যদি অ্যাডভার্বের মতো কাজ করে, কিভাবে বুঝবো এটা অ্যাডভার্ব। আমি কিন্তু অ্যাডভার্বের ক্লাস আমি দিয়েছি। অ্যাডভার্ব বুঝতে গেলে 4টি প্লেয়ার্স দরকার, প্লেয়ার্স, এখানে আমি খুঁটির কথা বলছি না, কিভাবে 4টে ওয়ে রয়েছে অ্যাডভার্ব চেনার। ফার্স্ট হচ্ছে কি ওয়্যার, কোথায়, সেকেন্ড হচ্ছে কি when, থার্ড why এবং ফোর্থ how। আমরা যদি প্রশ্ন করি কোনো শব্দ অথবা কোনো ফ্রেজকে কোথায়, কখন, কিভাবে, কেন, এই 4টে দিয়ে যদি কোশ্চেন করি, 4টে WH কোশ্চেন দিয়ে যদি প্রশ্ন করা হয়, তাহলে আমরা যে আনসার পাবো সেটি হবে অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজ অথবা অ্যাডভার্ব ক্লজও হতে পারে। ক্লিয়ার? যেহেতু তোমরা ক্লাস 8 এ রয়েছো, তোমাদের ক্লজের শুরুটা কিন্তু হয়ে গিয়েছে অটোমেটিক্যালি। তো আমার যারা অফলাইন ব্যাচ স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু ক্লজের বেশ কিছু স্ট্রাকচার এবং কিভাবে ক্লজগুলো চিনতে হয় তা কিন্তু প্রায় জেনে গিয়েছো তোমরা সবাই। এবং আমি চাইবো যে তোমরা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করো, যাতে সবাই তোমাদের মতোই অ্যাডভার্ব এবং এই ধরনের ক্লজ ফ্রেজ গুলো চিনতে শেখে খুব দ্রুত। She goes every day, she goes every day in the playground, in the playground। এই যে সেন্টেন্সটি আমি লিখলাম, she goes every day in the playground, এখানে যে সেন্টেন্সটি রয়েছে তোমরা শুধু একটু ভেবে নাও, in the playground, দেখো এর স্ট্রাকচার রয়েছে, আমরা স্ট্রাকচারের ক্লাস করব, যেহেতু আমরা টেক্সচুয়াল গ্রামার করছি আমরা বেশি সময় নেব না, ক্লাসটি তাড়াতাড়ি শেষ করব। কিন্তু ইন দ্য প্লেগ্রাউন্ড একটু কোশ্চেন করো, কোথায়, কোথায় সে প্রত্যেক দিন যায়, ইন দ্য প্লেগ্রাউন্ড। তাহলে এখানে ইন দ্য যে প্লেগ্রাউন্ড রয়েছে এটি কিন্তু পুরোপুরি একটা কোথায় দিয়ে কোশ্চেন করে উত্তর তুমি পেয়ে যাচ্ছ। অর্থাৎ আমাদের অ্যাডভার্ব অফ প্লেস বোঝাচ্ছে না, আমি অ্যাডভার্ব বোঝানোর সময় কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস এর কথা বলেছি, আর প্লেসকে যদি পেতে হয় তাহলে আমাদের ওয়্যার দিয়ে কোশ্চেন করতে হবে। কাকে কোশ্চেন করবে, অবভিয়াসলি ভার্বকে কোশ্চেন করবে। ক্লিয়ার? তাহলে আমরা অ্যাডভার্ব অফ ফ্রেজ পেয়ে গেলাম, এর আগে অ্যাডজেক্টিভ ফ্রেজ পেয়ে গেলাম, এর আগে নাউন ফ্রেজ বুঝলাম। তো চলো আজকে আমরা এই তিনটে ফ্রেজ এখানে সমাধান করব। তো চলো দেরি না করে আমরা এখানে ফাইন্ড আউট দ্য ফ্রেজেস ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে মোটামুটি 9-10টি সেন্টেন্স রয়েছে বা তার বেশিও রয়েছে। তো এখানে প্রথম যে সেন্টেন্সটি আছে দেখো, হামটি ডামটি স্যাট অন এ ওয়াল, এই সেন্টেন্সের মধ্যে এক্স্যাক্টলি কতগুলো ফ্রেজ আছে আমাদের খুঁজতে হবে। বা কোন সেন্টেন্সের মধ্যে একটি ফ্রেজও আছে, কোন সেন্টেন্সের দুটি ফ্রেজ আছে, কোন সেন্টেন্সে তিনটি ফ্রেজও রয়েছে। তো প্রথমটা আমাদের নাম্বার যেটা এই রয়েছে, অর্থাৎ 8A, তোমরা প্রিন্সেস সেপ্টেম্বরের অ্যাক্টিভিটি 8 এ খেয়াল করো, হামটি ডামটি স্যাট অন এ ওয়াল, অর্থাৎ নাউন ফ্রেজ যদি হয় একটি নামকে বোঝাবে, সেই নাম অবশ্যই একের বেশি শব্দ হতে হবে। দেখো এখানে একটা শব্দ হামটি, আবার ডামটি, অর্থাৎ হামটি ডামটি দুটো মিলে কিন্তু একটি নামকে বোঝাচ্ছে। এই টোটালি আমরা এটাকে একটা ফ্রেজ বলবো। সেই ফ্রেজটা কি হবে না, নাউন ফ্রেজ, NPH। আমি নাউন ফ্রেজকে কিন্তু সংক্ষেপে NPH লিখলাম, তোমরা বিষয়টি খেয়াল করবে। এবার এরপরে কি রয়েছে, একটা ভার্ব।
sat, তোমরা জানো ভার্বের সেকেন্ড ফর্ম, এবং এরপরে কি রয়েছে, একটা পজিশন বোঝাচ্ছে, দেখো কোথায় বসেছিল, ওয়ান আ ওয়াল, অর্থাৎ দেওয়ালের উপরে। তাহলে এই জায়গা বোঝাচ্ছে না, জায়গা যদি বোঝায়, আমি কি বলেছি, আমরা কোন ফ্রেজ বুঝবো, সেটা অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে আমরা adv এবং ph, তাহলে আমরা ফ্রেজ চিনতে পারলাম। যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের ফ্রেজের জন্য এক্স্যাক্টলি এক্সট্রা ক্লাস করাবো। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ওকে, আমি বলেছি একের বেশি শব্দ যদি হয়, তো এখানে তোমরা খেয়াল করছো যে দ্য সান খেয়াল করছো দ্বিতীয় সেন্টেন্সে, অর্থাৎ দ্য সান এটাও একটা নাউন ফ্রেজ, এনপিএইচ তোমরা বলতে পারো, কিন্তু তোমরা স্বাভাবিকভাবেই যে সেন্টেন্সের এক্স্যাক্টলি ফ্রেজ বলতে কি বেশি শিওরিটি আসে বা বেশি প্রাধান্য পায় কোন ফ্রেজগুলো, সেইগুলোকে আমরা দেখব। তো এখানে এই নাউন ফ্রেজের থেকে সব থেকে বেশি প্রাধান্য পাচ্ছে, দেখো দুইয়ের বেশি শব্দগুলোকে আমরা কাউন্ট করি সব থেকে বেশি, কিন্তু দুটো শব্দ একসাথে যদি একটি নাউনকে বোঝায় সেটাও কিন্তু একটা ফ্রেজ হয়, ওকে, সেটা নাউন বোঝালে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ বোঝালে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব বোঝালে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ক্লিয়ার? তো এখানে রাইজেস ভার্ব রয়েছে প্রেজেন্ট ফর্ম, এবং কোন দিকে সূর্য, কোন দিক থেকে সূর্য উঠে বোঝাচ্ছে, দেখো দিগন্ত, দিগন্ত যদি বোঝায় তাহলে কোনো দিক বা একটা ওয়ে বা রাস্তা, কোন একটা পজিশন বোঝাচ্ছে, তাহলে কিন্তু এখানে তোমাদেরকে ইন দা ইস্ট অথবা ইন দা ইস্ট, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজও বলতে পারো, ক্লিয়ার? তোমরা এখন থেকে যদি ফ্রেজটা ভালো করে না শিখে নাও তাহলে কিন্তু তোমরা ক্লাস 9-10 গিয়ে একটু বেশি দ্বিধাদ্বন্দ্বে পড়বে এবং অনেক সমস্যায় পড়তে পারো, কারণ তোমাদের ওখানে রাইটিং এর ফেজটা অনেক বেশি থাকে। সাথে সাথে যারা ক্লাস 11-12 রয়েছে, বা তোমরা 11-12 যখন উঠবে তখন ফ্রেজ এবং ক্লজ ছাড়া কিন্তু তোমাদের কোনো ক্লাস সেম কমপ্লিট হবে না, ক্লিয়ার? তো এখানে দেখো দ্য ফার্মার, নেক্সট আমরা যাচ্ছি দ্য ফার্মার, দ্য ফার্মার নাউন ফ্রেজ, খেয়াল করবে। নেক্সট আমি এখানে দাগাচ্ছি না বা মার্ক করছি না, লিভড ইন আ হাউস, দেখো এখানে ফ্রেজ রয়েছে ইন আ হাউস, আবার মেড অফ স্টোরা, খেয়াল করেছো? আমি কিন্তু তোমাদেরকে বিশেষ করে বলতে চাইবো যে তোমরা যখন ফ্রেজ নির্ণয় করবে একদম সেন্টেন্সের শেষ পর্যায় থেকে শুরু করবে, একদম শেষ পর্যায় থেকে শুরু করবে, কারণ কি সবার শেষ থেকে যদি শুরু করা হয় তাহলে ফ্রেজ নির্ণয় খুব ইজি হয়। যদি তোমরা প্রথম থেকে শুরু করো তাহলে ফ্রেজ নির্ণয় খুব কঠিন হয়ে পড়ে। যে তোমরা শেষ থেকে নির্ণয় করো, দেখো স্টোরা একটা নাউন, এর আগে কি রয়েছে ওয়াক একটা প্রিপজিশন, অর্থাৎ অফ স্ট্র এটা এর আগের অ্যাডজেক্টিভ কে মডিফাই করছে, তাই এই অফ স্ট্র হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ওকে? কিন্তু আমরা এটাই যাব না এখন, আমরা এত গভীর এখন শিখবো না, মোটামুটি আমাদের না বললেই নয় তেমন কিছু শিখবো। তো আমি তোমাদের এই মেড থেকে স্ট্র পর্যন্ত, দেখো এখানে মেড থেকে একদম শেষ নাউন পর্যন্ত যেমন মেড অফ স্টিল বুঝিয়েছিলাম, ঠিক এখানে দেখো মেড অফ স্টোর রয়েছে। তাহলে মেড কি এখানে হেড ওয়ার্ড। আরো একটি বিষয় খেয়াল করতে হবে, যে ফ্রেজ বলবো সেই ফ্রেজের হেড ওয়ার্ড কিন্তু সেই ফ্রেজের নামেই হয়, অর্থাৎ হেড ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভ হয়, হেড ওয়ার্ড যদি নাউন হয়, হেড ওয়ার্ড যদি অ্যাডভার্ব হয়, তাহলে সেই নামের ফ্রেজ কিন্তু তোমরা লিখবে। তো প্রশ্ন হচ্ছে স্যার আমরা কিভাবে হেড ওয়ার্ড বুঝবো? হেড ওয়ার্ডের বেঙ্গলি মিনিং হয় মূল শব্দ। তো প্রত্যেকটা ফ্রেজের মূল শব্দ থাকে, সেই শব্দ অনুযায়ী ফ্রেজ নির্ণয় করতে হয়। আমরা এখনো এমনকি অনেক টিচারও কিন্তু আমরা রয়েছে যারা এই ফ্রেজ নির্ণয় করতে অনেক সমস্যায় ভুগি। আমি অবভিয়াসলি বলছি, আমি অহংকার করছি না, কিন্তু এই বিষয়টি কিন্তু আমি খেয়াল করেছি, কারণ আমি ওই ফ্রেজ বিষয়টি পড়েছি এবং বিভিন্ন টিচারের কাছে কিন্তু ফ্রেজ পড়েছি, তারা এই ফ্রেজ বা ক্লজের বিষয়টি কিন্তু খুব ভালোভাবে ব্যাখ্যা করে দিতে পারেননি। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এই ফ্রেজটা তোমরা ভালো করে শেখো, ক্লিয়ার? এই ফ্রেজ ছাড়া কিন্তু একটা সেন্টেন্স তোমরা লং লিখতে পারবে না, একটা সেন্টেন্সকে খুব বড় করতে চাইলে তোমাদের বেড়ে যাবে, তোমরা ভুল লিখবে, কোথায় কোন ভার্ব ইউজ করবে, কোথায় কোন ফ্রেজ ইউজ করতে হবে, এটা তোমাদের জানতে হবে, ক্লিয়ার? তাহলে আমরা কি করব, মেড অফ স্টোরা, তাই তো? তাহলে এটাকে আমরা কি বলবো, হেড ওয়ার্ড কোনটা, দেখো প্রিপজিশনের আগে যে, অর্থাৎ প্রিপজিশন যেটা রয়েছে, তোমরা প্রিপজিশন সবাই জানো, ন্যূনতম জ্ঞান তোমাদের রয়েছে, তো প্রিপজিশনের আগে যে শব্দটা সেটাকে আমরা কি বলবো, হেড ওয়ার্ড। তাহলে আমাদের মেড হেড ওয়ার্ড রয়েছে। এবার এই মেড কোন ফর্মে রয়েছে, এটা তো ভার্ব, তাহলে ভার্বের থার্ড ফর্ম আমি সবসময় বলেছি অ্যাডজেক্টিভের কাজ করে, কিসের কাজ করে সবাই কমেন্ট বক্সে জানাবে, এটা কি হবে, অ্যাডজেক্টিভের কাজ করে। যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে টোটাল ফ্রেজটাকে আমরা কি ফ্রেজ বলবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার খেয়াল করো এই অ্যাডজেক্টিভ ফ্রেজটি তো এই নাউনকে মডিফাই করছে, তাই না?
তাহলে নাউনকে যদি যে ফ্রেজটা মডিফাই করছে, তাহলে টোটাল এই ফ্রেজটা যদি আমি এখানে আ হাউস থেকে ধরি, আ হাউস থেকে স্ট্র পর্যন্ত ধরি, তাহলে এটা নাউন ফ্রেজ হয়ে গেল, তাই না? তো এখানে আমরা অর্ধেক অর্ধেক করবো, এই মেড অফ স্ট্র এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ লিখছি, ওকে। এবং এখানে দেখো ইন আ হাউস একটা পজিশন বোঝাচ্ছে না, তো ইন আ হাউস প্রিপজিশন রয়েছে এখানে, এবং বাড়ির স্থান বোঝাচ্ছে বাড়িতে, বাড়ির ভিতরে, তো সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাডভার্ব ফ্রেজ বলবো। কি ফ্রেজ বলবো? অ্যাডভার্ব ফ্রেজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট যে উদাহরণগুলো রয়েছে উদাহরণগুলো খুব দ্রুত সলভ করি। তোমরা অবশ্যই বাকিগুলো ভিডিওটি পজ করে বাকিগুলো সব খাতায় লেখো এবং কমেন্ট বক্সে জানাও, তাহলে কিন্তু আমি বুঝবো তোমরা ফ্রেজ এক্স্যাক্টলি শিখছো, ওকে। হি ওয়াজ আ ম্যান ফুল অফ হোপ, এখানে মূল যে ফ্রেজটি রয়েছে সেটি হচ্ছে কি ফুল অফ হোপ। তো এই ফুল অফ হোপটা কি করবো আমরা, কি বলবো, এর হেডার দেখো, অফ এর আগে কি রয়েছে অ্যাডজেক্টিভ ফুল মানে পূর্ণ, তাহলে সে আশায় পূর্ণ, ঠিক আছে। তাহলে এই ফুল অফ হোপ কিন্তু আমরা কি লিখতে পারি, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ক্লিয়ার, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ওকে। যদি তুমি মনে করো যে স্যার আমি এখান থেকে আ ম্যান থেকে শুরু করব, তাহলে এর হেডার কিন্তু কি হবে, এই ম্যানকেই বোঝাবে, কারণ কি এই ফুল অফ হোপ কাকে কাকে বোঝাচ্ছে, ওই মানুষটাকে বোঝাচ্ছে, তাহলে ওখানে এই 5-7টি শব্দের মধ্যে মূল শব্দ হিসেবে কিন্তু আমরা ম্যানকে খুঁজে পেয়েছি। এই ফুল অফ হোপ কাকে বোঝাচ্ছে, ম্যানকে বোঝাচ্ছে, ম্যান যদি না থাকে তাহলে ফুল অফ হোপ মিসিং, ওকে। এজন্য এই পুরোটাকে যদি ধরা হয় তাহলে কিন্তু এটা নাউন ফ্রেজ হবে। যদি মনে করো স্যার আমরা ফুল অফ হোপ ধরবো, তাহলে শুধু সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। আমি এখানে কিন্তু লিখেছি দেখো, অ্যাডজেক্টিভ ফ্রেজ কেবল এবং কেবলমাত্র নাউন এবং প্রোনাউনকেই মডিফাই করবে, এছাড়া অন্য কিছুকে মডিফাই করবে না। তো এখানে কি রয়েছে, ম্যান, ম্যান ইজ এ নাউন, সো আমাদের স্ট্র্যাটেজি পুরো নিখুঁত, ক্লিয়ার। চলো এবার a necklace of great value was stolen, okay, a necklace of great value was stolen, ক্লিয়ার। তো এখানে আমরা কি করব, a necklace of great value, কিন্তু আমাদের একটা বিষয় তোমার খেয়াল করতে হবে যে এই যে বি দাগ রয়েছে না, এই বি দাগে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ খুঁজে বের করতে বলেছে, কি কোন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাই আমরা অত বেশি দূরে যাব না। তো এখানে খেয়াল করে যে নেকলেস রয়েছে না, এই নেকলেসটা তো নাউন, কারণ কি দেখো এর আগে কি বসেছে, আর্টিকেল বসেছে, তোমরা সবাই জানো নাউনের আগে কি বসে, আর্টিকেল। কেন বসে নাউনের আগে আর্টিকেল, কারণ নাউনের সংখ্যা নির্দিষ্ট করার জন্য বা অনির্দিষ্ট করার জন্য কিন্তু আমরা আর্টিকেল বসাই। একদম ছোটবেলা থেকে কিন্তু আমরা আর্টিকেল শিখে থাকি, এবং সেই আর্টিকেল বড় হয়ে সেই আর্টিকেলকে কিন্তু ভুলে যাই। এজন্য প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমরা যদি পারফেক্ট হতে চাও, পারফেক্ট লার্নারের সাথে যুক্ত হয়ে যাও এবং প্রত্যেক দিন প্র্যাকটিস করতে থাকো প্রত্যেকটা বিষয়, তাহলে সমস্ত বিষয়ে কিন্তু তোমরা কম্পিটেন্সি নিয়ে আসতে পারবে, ফ্লুয়েন্সি আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, what great value, এটা কিন্তু সেই নাউনকে মডিফাই করেছে। তাহলে নাউনকে মডিফাই করে কোন ফ্রেজ, তোমরা সবাই জানো অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ক্লিয়ার। চলো তারপরে this is a table, this is a table made of wood, অর্থাৎ made of wood আবারও কোন ফ্রেজ হচ্ছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই অ্যাডজেক্টিভ ফ্রেজ হওয়ার কারণ কি, ঠিক আগের মতোই দেখো এর আগে নাউন রয়েছে, ঠিক এই যে a man full of hope, ঠিক তার মধ্যে কিন্তু made of wood এটাও কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং সেই টেবিলকে মডিফাই করেছে, ক্লিয়ার। তাহলে আমরা বিদা কমপ্লিট করে ফেললাম, এটাতে আমরা সব কি ফ্রেজ পেয়ে গেলাম, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ওকে, অ্যাডজেক্টিভ ফ্রেজ পেয়ে গেলাম। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবে। চলো এবার আমরা সি দাগ কমপ্লিট করব। এই সি দাগের ভিতর থেকে তোমরা বইতে খেয়াল করবে আমাদেরকে অ্যাডভার্ব ফ্রেজ বের করতে হবে। কি ফ্রেজ বের করব, অ্যাডভার্ব ফ্রেজ। আর অ্যাডভার্ব ফ্রেজ বের করতে গেলে আমাদের কি কি দরকার হয়, বাক্যে প্রশ্ন করতে হবে কোথায় কখন কিভাবে কেন। সবাই বলো কোথায় কখন কিভাবে কেন, এইভাবে কিন্তু আমরা ফ্রেজ বের করব। তো নাম্বার 1 এখানে কি রয়েছে, দ্য বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ দ্য কেজ, অর্থাৎ দ্য বার্ড পাখিটি দাঁড়িয়ে ছিল কোথায়, কর্নার অফ দ্য কেজ। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি ইন দ্য কর্নার অফ দ্য কেজ, এই টোটালটা কিন্তু আমরা একবারেই একটা স্থান বোঝাচ্ছে, ওই কেজের একটা স্থানে। তাহলে টোটালটাকে তোমরা কি লিখতে পারো, না অ্যাডভার্ব ফ্রেজ। যদি বলো না স্যার আমরা অফ দ্য কেজ লিখবো না, কোনো ব্যাপার না, তাও কিন্তু এটা ইন দ্য কর্নার, এই টোটালটা অ্যাডভার্ব ফ্রেজ হয়ে যাবে, ঠিক আছে, ওকে। চলো, হি স্পোক ইন আ কনফিডেন্ট ম্যানার, দেখো আমি তোমাদের বলেছিলাম কিভাবে, কিভাবে যদি হয়, কি বললাম, কিভাবে যদি বোঝায় তাহলে কিন্তু সেটাও অ্যাডভার্ব ফ্রেজ হবে।
অর্থাৎ হি স্পোক ইন আ কনফিডেন্ট ম্যানার, অর্থাৎ হি স্পোক কিভাবে কথা বলে, একটা কনফিডেন্ট শব্দের অর্থ দৃঢ় প্রত্যয় নিয়ে, একটা প্রত্যয় ভাব নিয়ে কিন্তু সে কথা বলে। তাহলে আমরা এখানে কি করবো, ইন আ কনফিডেন্ট ম্যানার, এটাও কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি লিখবো সবাই, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার? চলো বুঝতে না বললে কমেন্টে জানাবে। তো ইট ইজ রেইনিং অ্যাট দিস মোমেন্ট, দেখো ইট ইজ রেইনিং অ্যাট দিস মোমেন্ট, বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, দিস ইজ কল্ড টাইম, তাহলে এটা সময় বোঝাচ্ছে। তাহলে অ্যাট দিস মোমেন্ট এটা কোন ফ্রেজ হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, তোমরা যারা এই ভিডিওটি রিকোয়েস্ট করেছো তারা কিন্তু অবশ্যই তোমাদের বইতে প্রত্যেকটা জায়গায় লিখে নেবে। আমি আগের দিন করাতে চেয়েছিলাম, তোমরা বলে স্যার ভিডিও তৈরি করো, তো তোমাদের জন্য এই ভিডিওটি তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে স্যার উই গট দ্য মেসেজ, আমরা বুঝতে পেরেছি, ফ্রেজ গুলো বুঝতে পেরেছি। এবং তোমাদের জন্য আরো বেশ কিছু ক্লাসেস আসতে চলেছে, পরবর্তী চ্যাপ্টার গুলো রয়েছে, যেমন কিংস টেল, দ্য সি, আরো চ্যাপ্টার রয়েছে, যেমন ধরো সামার্স ফ্রেন্ড রয়েছে, ওকে, দ্য হ্যাপি প্রিন্স রয়েছে, এগুলো কিন্তু তোমাদের বোঝাবো আমি, এরকম করি প্রত্যেকটি ক্লাস তোমরা পেয়ে যাবে, তো অবশ্যই সাথে থাকো। দেখো, ট্রাভেলিং বাই ট্রেন গিভস মি গ্রেট প্লেজার, এখানে যে ট্রাভেলিং রয়েছে, ট্রাভেলিং বাই ট্রেন, আমাদের এই ডিডাক্ট থেকে আমরা কি বের করব, আমাদের অপশন কি, আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গিয়েছে, অ্যাডভার্ব ফ্রেজ হয়ে গিয়েছে, এবার আমরা সবার শেষে নাউন ফ্রেজ বের করব। চলো নাউন ফ্রেজ কি রয়েছে, ট্রাভেলিং বাই ট্রেন, প্রথম খেয়াল করো ট্রাভেলিং বাই ট্রেন, এখানে আরো একটা ফ্রেজ রয়েছে কি, গ্রেট প্লেজার, গ্রেট প্লেজারের হেডার কোনটা, প্লেজার, যদি প্লেজারই না থাকে তাহলে গ্রেট কিভাবে হবে, ক্লিয়ার? তাহলে এখানে নাউন ফ্রেজ হচ্ছে কি, গ্রেট প্লেজার, একটা কোনো আনন্দকে বোঝাচ্ছে, সেই আনন্দটা অনেক মহৎ বা অনেক বিশাল এরকম বোঝাচ্ছে। দেখো ট্রাভেলিং বাই বাস বা বাই ট্রেন, এখানে যে ট্রাভেলিং বাই ট্রেন রয়েছে, এখানে মূল শব্দ কিন্তু ট্রাভেলিং, তোমরা কিন্তু কখনো বলো না স্যার এখানে ট্রেন হেডড হবে, তোমরা অনেকে ভুল করেছো অফলাইন ক্লাসে। তো এখানে তোমাদেরকে বলবো, দেখো এই যে বাই রয়েছে না, বাই প্রেপোজিশন, আমি বারবার বলেছি ওই ফ্রেজ নির্ণয় করতে গেলে ওখানে যদি কোনো প্রেপোজিশন থাকে, সেই প্রেপোজিশনের আগে যে শব্দ থাকবে সেটা হেডড। তাহলে আমাদের বাই ট্রেন, ট্রেনের বাই এর আগে দেখো ট্রাভেলিং রয়েছে, এই ট্রাভেলিংটা কি স্যার তোমরা বলো প্রেজেন্ট পার্টিসিপল, না প্রেজেন্ট পার্টিসিপল নয়, প্রেজেন্ট পার্টিসিপল হলে তার দুটো মুড হয়, একটা অ্যাডজেক্টিভ একটা অ্যাডভার্ব, কিন্তু এখানে তো অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কোনো স্থান নেই, কারণ ট্রাভেলিং গিভস আস, গিভস মি, অর্থাৎ ট্রাভেলিংটা আমাদেরকে কি দেয়, দারুণ বা বিশাল আনন্দ দেয়। তাহলে এখানে ট্রাভেলিং হচ্ছে একটা নাউনের কাজ করছে, অর্থাৎ তাহলে এটাকে পার্টিসিপল বলবো, মোটেই না, এটাকে তোমরা জিরান্ড বলবে, কি বলবে, জিরান্ড। আর জিরান্ড সবসময় তোমরা জানো অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো কাজ করে, কোন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ক্লিয়ার? তাহলে আমরা এখানে ট্রাভেলিং বাই ট্রেন এই টোটালটাকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি, অর্থাৎ এই পুরো সেন্টেন্সের ভিতরে মেইন ফ্রেজ কোনটা, ট্রাভেলিং বাই ট্রেন। ওকে, তারপরে দেখো দ্য চাইল্ড রিফিউজ টু আনসার মাই কোশ্চেন, এখানে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, স্যার আমরা কি করব, এখানে কেউ বলছে যে স্যার মাই কোশ্চেন অর্থাৎ পজিটিভ প্লাস নাউন, এটা নাউন ফ্রেজ, এখানে প্রথম বলছে স্যার আর্টিকেল প্লাস নাউন, এটা নাউন ফ্রেজ। ওকে, তোমাদের সব কথাই ঠিক রয়েছে, কিন্তু তোমরা এটা তো বোঝো যেখানে রিফিউজ যে ভার্ব রয়েছে, এই ভার্বকে প্রশ্ন করো যে মেয়েটি বা ছেলেটি বা শিশুটি কি রিফিউজ করেছিল, পুরোটা একবার এসে যাচ্ছে টু আনসার মাই কোশ্চেন, টু আনসার মাই কোশ্চেন, তাহলে টু আনসার মাই কোশ্চেন এর টোটালটাকে আমরা কি বলবো, নাউন ফ্রেজ, কি বলবো, নাউন ফ্রেজ। ক্লিয়ার? তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো এবং খুব দারুণ ভাবে কিন্তু আমি বলার চেষ্টা করছি, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো একদম লাস্ট, আজকের মতো শেষ ক্লাস বা শেষ অপশন, হি ওয়ান্টেড টু গো হোম, হি ওয়ান্টেড টু গো হোম। ওকে, তাহলে এখানে আমরা দেখো ভার্ব কে প্রশ্ন করো, আমি তোমাদের বলেছি যে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কি বসে, সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কি বসে, নাউন বসে, নাউন ফ্রেজ বসে, নাউন ক্লজ বসে এবং প্রোনাউন বসে। তাহলে এখানে দেখো সাবজেক্ট হিসেবে প্রোনাউন হি বসছে, এটা তো ফ্রেজ হতেই পারে না কারণ একটি শব্দ রয়েছে। এবার ভার্ব রয়েছে, এই ভার্বের তো আর কোনো সাথী নেই, তাই না, তাহলে তো আমরা ভার্বাল ফ্রেজই বলতে পারতাম, তাই না? শেখাবো শেখাবো ভার্বাল ফ্রেজ শেখাবো, চাপ নিয়ে লাভ নেই। তো চলো, টু গো হোম, অর্থাৎ টু গো হোম মানে কি, সে চেয়েছিল কি, আমি প্রশ্ন করেছি যে তুমি অবজেক্ট বের করতে গেলে ভার্ব কে কি বা কাকে দিয়ে কোশ্চেন করবে। আবার বলি, আমরা যদি অবজেক্ট পেতে চাই তাহলে ভার্ব কে কি বা কাকে দিয়ে কোশ্চেন করব। তাহলে ভার্ব রয়েছে ওয়ান্টেড, তাহলে সে কি চেয়েছিল, সে চেয়েছিল কি বাড়ি যেতে, টু গো হোম, দেখো একের বেশি শব্দ, 1 2 3 তিনটে শব্দ রয়েছে, তাহলে আমরা এখানে কি বলবো, কি বলবো, টু গো হোম, এটাকে নাউন ফ্রেজ বলবো, কি ফ্রেজ, নাউন ফ্রেজ। তো তোমাদের ডিমান্ড কমপ্লিট করে দিলাম,
তো এবার আমার ডিমান্ড কমপ্লিট করো, তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং যত বেশি শেয়ার করবে তত কিন্তু তোমাদের অনেক সাবসিডি পাবে, বিকজ অফ এরকম অনেক ক্লাস তোমরা পাবে এবং তার সাথে সাথে তোমরা ফ্রেজ ক্লজ এবং বিভিন্ন ধরনের স্পোকেনের ভিডিও কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে। তো তোমাদের জন্যই বলছি, তোমরা সব সময় ভালো থাকো এবং ভালো পড়াশোনা করো এবং সদা সর্বদা পারফেক্ট লার্নার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। ওকে।